মহীশূর শহরের দক্ষিণ পশ্চিমে কাকানাকোটের ঘন অরণ্য অঞ্চল অবস্থিত। যুগ যুগ ধরে এই জঙ্গলে বুনো হাতির বাসস্থল। এই জেলার যে ধরনের জঙ্গল, তার প্রতি হাতিগুলোর বিশেষ একটা আকর্ষণ রয়েছে। এখানে বৃষ্টি প্রচুর হয়, ফলে গাছও জন্মায় বাধাহীনভাবে। বড় জাতের বাঁশ গাছ, বড় বড় ঘাস আর বিশাল বিশাল সব গাছ একসঙ্গে মিলে এই ঘন জঙ্গলের সৃষ্টি করেছে। হাতি ও বাইসন ছাড়া আর অন্য কারো পক্ষে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তবে জঙ্গলের হালকা এলাকায় সম্বর ও গর্জনকারী হরিণের দেখা পাওয়া যায় মাঝে মধ্যে। যতই দক্ষিণ পশ্চিম দিকে এগোনো যায়, ততই বৃষ্টিপাতের পরিমাণ ও অরণ্যের ঘনত্ব পরস্পরের সঙ্গে তাল রেখে বাড়তে থাকে। তাই স্বাভাবিকভাবেই ঘন জঙ্গলটার একচ্ছত্র অধিপতি হাতি ও বাইসন। বনের মধ্যে যে সরু রাস্তাটা গিয়েছে, মনে হয় যেন সেটা বহু প্রাচীন। এই বনে মানুষের পায়ের ছাপ পড়েছে বলে মনে হয় না। আরো এগিয়ে গেলে কাবেরী নদী। নদীটি উত্তর পূর্বে মহীশূর রাজ্য এবং দক্ষিণ পশ্চিমে কেরালা রাজ্যের মধ্যে স্বাভাবিক সীমান্ত রেখা নির্দেশ করছে। আমার তো মনে হয় ভারতীয় উপমহাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমে যে কেরালা রাজ্য, তার প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের পরই। যদিও দুইয়ের মধ্যে পার্থক্যও আছে। কেরালা হচ্ছে সমুদ্রের ধারে অবস্থিত ঘন অরণ্যের দেশ। এখানে চা, কফি, দারুচিনি এইসব হয় প্রচুর। এই রাজ্যে অসংখ্য খাল ও ধীর গতির নদীও রয়েছে। লম্বা লম্বা নারকেল গাছগুলো ফলে ভর্তি। নদী দিয়ে নৌকোগুলো যখন ভেসে যায়, তখন তার উপর পড়ে লম্বা নারকেল গাছের স্নিগ্ধ ছায়া। কেরালার সমুদ্র তীরও অতুলনীয়, যা একেবারে দক্ষিণে গিয়ে শেষ হয়েছে কন্যাকুমারিকায়। এইমাত্র যে সীমান্ত রেখার কথা বললাম, তারই যেদিকে কেরালা রাজ্য, সেই দিকটায় পশ্চিম ঘাট পর্বতমালার ওপর মানান্থওয়াড্ডি শহর। পশ্চিম ঘাট পর্বতমালার শুরু সেই বোম্বাই থেকে এবং পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে বিস্তৃত। এই পর্বতশ্রেণীর উচ্চতা প্রায় 4000 ফুট। মানান্থওয়াড্ডি শহর যে অঞ্চলে অবস্থিত, সেই জেলাটার নামই ওয়াইনাড। এই ওয়াইনাডের দক্ষিণে কয়েক মাইল দূরেই হল নীলগিরি পর্বতমালা। দক্ষিণে এই দুটি পরিচিত নীলগিরি এবং ওয়াইনাড হিসেবে। এই দু জায়গাতেই বৃষ্টিপাত হয় প্রচুর, জমিও উর্বর, ফলে সব ধরনের গাছই এখানে জন্মায়। সমস্ত রকমের ফসলের চাষেরও উপযুক্ত জায়গা। তবে সব দিক থেকে এই দুটি অঞ্চল আরামপ্রদ হলেও এখানে জোঁকের সংখ্যা বড্ড বেশি। বর্ষাকালে তো এদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাছাড়া জংলি আঁটালুও এই জঙ্গলের অভ্যন্তরে সবচেয়ে বেশি। এই আঁটালুগুলি গায়ের যে কোনো জায়গায় কামড়াতে পারে, আর একবার যদি সে সুযোগ পায়, তবে কামড়াতে কামড়াতে যে কোনো লোকের দেহকে বিষাক্ত করে তুলবে। সর্বাঙ্গ ভর্তি হয়ে যাবে চুলকুনিতে। দিন রাত্রি সবসময় চুলকিয়েও শান্তি পাওয়া যায় না। জোঁক আর আঁটালু যে শুধু মানুষের রক্ত চুষে খায় তাই নয়, ওরা অন্যান্য প্রাণীরও রক্ত চুষে নেয়। বাইসনেরও রেহাই নেই। বাঘ, চিতাবাঘ আর হরিণের শরীর তো এরা ঢেকে ফেলে। বিশেষ করে আঁটালুগুলো তো রক্ত খেয়ে খেয়ে এইসব প্রাণীর শরীরের নরম অংশে এমনভাবে ঝুলে থাকে যেন মনে হয় আঙুরের থোকা ঝুলছে। এই কারণেই ওয়াইনাডের জঙ্গলে মাংসাশী প্রাণী ও হরিণের সংখ্যা খুবই কম। গরমের দিনগুলোতে তবু মাঝে মধ্যে বাঘ, চিতাবাঘ আর হরিণের দল এইসব অসুবিধাগুলোকে উপেক্ষা করেও জঙ্গলে থাকে। কিন্তু বর্ষা শুরু হলেই তারা জোঁক আর আঁটালুর হাত থেকে বাঁচতে পশ্চিম ঘাট পর্বতের আরো উঁচুতে গিয়ে হাজির হয়, নয়তো পূর্ব কাকানাকোটের শুষ্ক জায়গায় চলে যায়। যতদিন না বর্ষা শেষ হয়, ততদিন সেখানেই থাকে। এই কারণেই একদিন যখন কাকানাকোট থেকে মানান্থওয়াড্ডি যাওয়ার পথে একজন পথিক বাঘের হাতে নিহত হল,
তখন সকলেই সেটিকে অত্যন্ত অস্বাভাবিক ঘটনা বলে মনে করল। এই অঞ্চলে বাঘ যে দু চারটে দেখা যায়নি তা নয়, কিন্তু ব্যাপক সংখ্যায় তাদের দেখা কোনোদিনই মেলেনি। আর এই বাঘের হাতে কারো কোনো ক্ষতি হয়েছে বলেও কারো কিছু মনে পড়ে না। তাই এবারের মানুষ খুনের ঘটনাটি কিছুদিনের মধ্যেই সকলে ভুলে গেল এবং তারপর বেশ কয়েক মাস কেটেও গেল। একদিন সীমানার ওপারে মহীশূর রাজ্যে বুনো হাতি ধরবার জন্য খেদা অভিযানের প্রস্তুতি শুরু হলো। কাঠের গুঁড়ি দিয়ে ঘেরাও করার জন্য শয়ে শয়ে কুলি নিয়োগ করা হলো। এই ঘেরা দেওয়া জায়গার মধ্যেই হাতিগুলোকে খেদিয়ে নিয়ে আসা হবে এবং তারপর গেট আটকে দিয়ে তাদের ধরা হবে। এজন্য অবশ্য প্রাথমিকভাবে অনেক কাজ করতে হলো। গাছ কাটতে হলো, জঙ্গল পরিষ্কার করতে হলো, বাঁশ জোগাড় করতে হলো এবং তারপর জায়গাটা ঠিক করে তৈরি করতে হলো ফাঁদ। এই কাজের জন্য শুধু যে পরিশ্রমী প্রয়োজন তা নয়, প্রয়োজন অভিজ্ঞ কর্মীরও। জঙ্গলের আদিবাসী কাকোথা ও সোলাগা উপজাতি থেকেই অধিকাংশ লোককে সংগ্রহ করা হয়। এরা শুধু যে গাছ কাটা বাঁশ বাঁধতেই অভিজ্ঞ তাই নয়, হাতিকে খেদিয়ে এনে বন্দি করার কাজেও এরা খুব ওস্তাদ। তা হাতি ধরার এই ফাঁদ তৈরির সময় বাঘটা দ্বিতীয় এবং তৃতীয় আক্রমণ ঘটাল। আর তখনই সকলে বুঝল যে একটা মানুষ খেকোর আবির্ভাব হয়েছে। 3 দিনের মধ্যেই পরপর 2 জন কাকোথা উধাও হয়ে গেল। প্রথম জনের দেহের আধ খাওয়া অংশ যদিও বা পাওয়া গেল, কিন্তু দ্বিতীয় জনের কোনো হদিশই পাওয়া গেল না। তবে সেই আধ খাওয়া দেহটিকে দেখে বোঝা গেল যে সেটিকে বাঘেই খেয়েছে। মহীশূর শহর থেকে মানানফাড্ডি যাওয়ার আরও একটি রাস্তা রয়েছে, সেটি ভায়া কুর্গ। বহু বছর এই কুর্গ আলাদা স্বাধীন রাজ্য ছিল, তবে কিছুদিন হলো এটা মহীশূরের অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এই রাস্তাটি ধরে গেলে সময় কিছু বেশি লাগে, কিন্তু এর দুপাশের সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখার মতো। কাকানাকোর রোডের মতো এটিও বাইসন ও হাতি অধ্যুষিত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। এই জঙ্গলে বাঘের তেমন দেখা কেন মেলে না, এর কারণটা ইতিমধ্যেই আলোচনা করেছি। যাই হোক, আমি যে খামার বাড়িটিতে ছিলাম সেটির অবস্থান সিঙ্গাপুর ও বিরাজকোট শহরের মাঝামাঝি জায়গায়, এবং যে জায়গা দুটিতে 3 জন নিহত হয়েছে অর্থাৎ মানানপাড্ডি ও কাকানাকোট, সেই দুটি অঞ্চলই খামার বাড়িটি থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। আমি যে ধরনের শিকার পছন্দ করি, কুর্গে তার সেরকম সুযোগ সুবিধে নেই বলে আমি সঙ্গে করে রাইফেলটাও আনিনি। তাই সকালে খাবার টেবিলে আমার বন্ধু যখন প্রথম মানুষ খেকোর সংবাদ দিলেন, তখন আমি কোনো রকম উৎসাহ না দেখিয়েই কেবল শুনে গেলাম। তবে বিস্ময় প্রকাশ করে বললাম, যেখানে বাঘ বা চিতাবাঘ কারোরই কোনো অস্তিত্ব নেই, সেখানে মানুষ খেকো বাঘ এলো কিভাবে? আমার এই বন্ধুটি ছাড়বার পাত্র নয়। সে প্রস্তাব করল, তো চলো না, আমরা বাঘটার সন্ধানে বেরোই আর সেটিকে নিকেশ করবো একদম সময় মতো। আমি তাৎক্ষণিক এই ধরনের প্রস্তাবে রাজি না হওয়ার কথাই বললাম, দেখো, আমার মতে প্রাণীটি মোটেই পুরোপুরি মানুষ খেকো নয়। সম্ভবত এটি কোনো অসুস্থ বা আহত বাঘ, অথবা এও হতে পারে এটি সার্কাসের কোনো বাঘ পালিয়ে এসেছে এবং ঘুরতে ঘুরতে এই ঘন জঙ্গল দেখে এতেই ঢুকে পড়েছে। বাঘটি অসুস্থতার জন্য নয়তো ক্ষতের জন্য অল্প দিনের মধ্যেই মারা যাবে, অথবা জায়গাটা সুবিধের নয় বুঝে এখান থেকে সরে পড়বে, আর অন্যত্র প্রচুর খাবার পেলে সে মানুষ মারাও ছেড়ে দেবে। এইসব বলার সঙ্গে সঙ্গে বন্ধুটিকে এও স্মরণ করিয়ে দিলাম, আর বন্ধু, আমি যে সঙ্গে করে কোনো রাইফেলও আনিনি, একটু আরামের জন্য এসেছি কেবল। আমি যার বাড়িতে অতিথি তার নাম তিমায়া।
তিনি তো আমার ধারণা যে ভুল তা নিয়ে বাজিয়ে ধরে বসলেন। আমার তা মনে হয় না। বাঘটি যেখানে আছে সেখানেই থাকবে বন্ধু। আর রাইফেল, আমার কাছে পাঁচটি রাইফেল রয়েছে, সেগুলির মধ্যে একটি নিশ্চয়ই পছন্দ হবে তোমার। আমি তখন বন্ধুটিকে স্মরণ করিয়ে দিয়ে বললাম, এই না হে, এটা করা কিন্তু খুব অন্যায় হবে আর বেআইনিও। তাছাড়া রাইফেলের কোনো লাইসেন্স নেই, আর লাইসেন্সহীন অস্ত্র রাখতে দেবার মানে এই নয় যে তুমি অকুর্গা যে কোনো ব্যক্তিকে তা ধার দিতে পারবে। তাছাড়া একটা কথা ভেবে দেখো, যে কোনো লোকের পক্ষে, বিশেষ করে আমার মতো লোকের পক্ষে, অন্যের বন্দুক ধার করে শিকার করা রীতিমতো বিরুদ্ধ কাজ। আমার কথা শুনে তিমায়া হেসে উঠলেন। তারপর জোরের সঙ্গে 10 টাকা বাজি ধরে তিনি বললেন, কি বুড়োদের মতো কথা বলছো বন্ধু। শোনো, আমি বলছি 1 সপ্তাহ কাটবার আগেই বাঘটা আরেকটি মানুষকে হত্যা করবে। তখন কি করবে? তখনও কি তুমি একইভাবে বসে থাকবে? আমি তার কথায় খানিক রেগে গিয়ে বাজি গ্রহণ করলাম। বললাম, ঠিক আছে তিমায়া, দেখাই যাক কি হয়। কিন্তু শেষমেশ তিমায়াই বাজি জিতলেন। 3 দিনের মাথায় আমরা শুনতে পেলাম যে বাঘটি আরেকজন মানুষকে হত্যা করেছে। এবারে যিনি মারা পড়েছেন তিনি একজন মহিলা। মহিলাটি কাবেরী নদীর অন্য পাড়ে, অর্থাৎ কেরালা রাজ্যের সীমানার মধ্যে বসে কাপড় কাচ্ছিল। তখনই বাঘটা আক্রমণ করে। কিন্তু কাল হলো তিমায়ার বিনা লাইসেন্সের অস্ত্র কেরালা রাজ্যে ব্যবহার করা চলবে না। আমার বন্ধুটি বাঘটিকে হত্যা করার জন্য তার মনকে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছেন। আমার ধারণা আমার বন্ধুটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক। তার ধারণা বাঘটিকে মারার কাজটি তাকেই করতে হবে। আর তিনি আমাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে শিকারী দলের আমিও একজন। সত্যি কথা বলতে আমি কিন্তু এ ব্যাপারে এতটুকুও আগ্রহী ছিলাম না, কিন্তু ক্রমাগত তার অনুরোধ উপেক্ষা করলে আমাদের মধ্যে সম্পর্কটা তিক্ত হবে। তিমায়াকে আমি স্কুল জীবন থেকে চিনি। সে আমার সহপাঠী ছিল এক সময়, আর তার জেদটা আগাগোড়াই। আমার মনে আছে, যখন সে এই জমিটা সস্তায় কিনে, তখন তার প্রতিবেশীরা অনেকেই বলেছিল এটা একেবারে অনুর্বর জমি, এখানে ফসল ভালো হয় না। কিন্তু তিমায়া প্রচুর পরিশ্রম করে জমিটাকে উর্বর করে তোলে। শেষমেশ আমি একটি শর্তে রাজি হলাম। শর্তটা হলো, আমি ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে আমার .405 রাইফেলটা নিয়ে আসব এবং অতিরিক্ত হিসেবে আরেকটা রাইফেল সঙ্গে আনবো। আর এইগুলো আনতে আমার সঙ্গে তিমায়াকেও যেতে হবে। এরপর আমরা মহীশূর শহরে ফিরে এসে গাড়িতে করে সোজা কাকানাকোট হয়ে কেরল সীমান্তে যাব। আমি খানিক জোরের সঙ্গেই বললাম, দেখো তিমায়া, অস্ত্রের লাইসেন্স নিয়ে 2 রাজ্যের পুলিশের সঙ্গে বচসা হওয়ার চেয়ে অতিরিক্ত 240 মাইল যাতায়াতের মোটর খরচ বহন করা অনেক ভালো। আমার প্রস্তাবে তিমায়া আপত্তি করল না। আমরা সেই রাতেই ব্যাঙ্গালোর গেলাম। জঙ্গলে কম করে 15 দিন তাঁবু পেতে থাকতে হবে বলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমাদের পরের দিনটা কেটে গেল। খাওয়া দাওয়ার জিনিস জঙ্গলে তেমন মিলবে না, তাই খাবার কিনতে হলো প্রথমে। এছাড়াও শিকারের আনুষঙ্গিক আরও কতগুলো জিনিস কিনতে হলো, যেমন টর্চের ব্যাটারি, জোঁক আর আঁটালুর হাত থেকে বাঁচবার জন্য ডিডিটি, মশারি প্রভৃতি। এদিকে তিমায়া হঠাৎ শোনালো একটা অদ্ভুত কথা। সে বলল, দেখো, শিকারে আমার মন চাইছে না, তবে হ্যাঁ, শিকারের তামাশাটা উপভোগ করতে আমি থাকবো তোমার সঙ্গে। আমি তিমায়ার কথাটা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না। একটু অবাকই হলাম, হঠাৎ ওর হলোটা কি? শেষমেশ ব্যাঙ্গালোর থেকে দ্বিতীয় দিনেই আমরা কাকানাকোট ফিরে এলাম। তারপরেই বাঘটা সম্পর্কে খবর জোগাড়ের জন্য গাড়িতে করে কুলিরা যেখানে কাজ করছিল সেই জায়গাটায় গেলাম।
আমার ধারণাই ঠিক ছিল। খবর খুব কমই পাওয়া গেল। কুলিরা সেখানে এত সংখ্যায় কাজ করেছে যে কেউই সঠিকভাবে বলতে পারল না বাঘটি কোথা থেকে এবং কখন দুজন মানুষকে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু একটা আতঙ্ক যে তাদের মধ্যে বিরাজ করছে সেইটে ভালো করেই বুঝলাম। যে লোক দুটো হারিয়ে গিয়েছিল তাদেরকে দিন দুয়েক কেউই লক্ষ্য করেনি। কয়েকজন পথ চলতি লোক যখন দিন দুয়েক পরে কাঁচা মাংসের গন্ধ পেয়ে ব্যাপারটা কি বলে খোঁজ করতে চায় এবং মৃতদেহগুলির অবশিষ্ট অংশ নজরে পড়ে, তখনই জানা যায় যে দুজন কুলি বাঘের হাতেই মারা পড়েছে। এই অঞ্চলে একটা মানুষ খেকো এসে আস্তানা পেতেছে সেটা অনেকেই বুঝতে পেরেছিল, কিন্তু কেউই তাকে চোখে দেখেনি। তাদের বক্তব্য একটা অশুভ আত্মা বাঘের বেশে এখানে হানা দিয়েছে। কুলিদের মনে ভয় এত বেড়ে গেল যে একজন কুলি যদি বাঘের পেটে যায় তবে তারা কাজকর্ম ফেলে পালাবে। ফলে হাতি ধরার ফাঁদ তৈরির কাজও যাবে বন্ধ হয়ে। এতে সরকারেরও ক্ষতি হবে, কেননা বেশ কিছু উচ্চপদস্থ বিদেশিকে তারা আমন্ত্রণ জানিয়েছেন হাতি ধরা দেখাবেন বলে। পরের দিন সকালেই কেরল সীমান্তে গিয়ে পৌঁছলাম। প্রথমেই কাবেরী নদীর ওপারে যেখানে বাঘটি শেষ শিকার করেছিল সেখানে গেলাম। সেখানেও কেউ বাঘটিকে দেখেনি, তবে নদীর তীরে বাঘের পায়ের ছাপ, শিকারকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ ও কয়েক ফোঁটা রক্তের দাগ দেখে বোঝা গিয়েছিল যে একটি মানুষ খেকোরই আবির্ভাব ঘটেছে। এরপর আমরা মানানপাড্ডিতে ফিরে এসে বাঘের খোঁজ করলাম। জানা গেল প্রথম শিকার হয়েছিলেন যিনি, তিনি একজন পথিক। আমরা বনরক্ষীর সঙ্গে দেখা করে তার নিজের মুখ থেকে ঘটনাটা শুনলাম। জি বাবু, আমি রেঞ্জ অফিসারের কাজে নিজের ঘরে ফেরার সময় ওই পথের পাশে চটির একটা পার্টি পড়ে থাকতে দেখি। চটিটা দেখে মনে হয় না যে সেটা কেউ ইচ্ছে করে ফেলে দিয়েছে, তাই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে দেখতে লাগলুম বটে। এমন সময় নদীর ঢালু জায়গায় চটির আর একটা পার্টিও দেখতে পাই। আমার তো বেশ সন্দেহ হলো। সেটাকে পরীক্ষা করে দেখবার জন্য নদীর তীর বেয়ে নেমে যেতেই দেখলুম খানিকটা দূরে একটা পাগড়ি পড়ে আছে। তখন আমি মাটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম কাদার উপরে বাঘের পায়ের চিহ্ন পরিষ্কার ফুটে উঠেছে। বাবু, কাদার উপর পায়ের দাগে তো গভীরভাবে পড়েছিল যেন মনে হলো বাঘটা নিজের দেহের ভার ছাড়াও অন্য কিছু ভারী টেনে নিয়ে যাচ্ছিল। আমি আরো খানিকটা এগিয়ে গিয়ে দেখি পাশের ঝোপের গায়ে রক্তের দাগ। আমি তখনই নিশ্চিত হই বাবু, এ বাঘেরই কাজ বটে। বনরক্ষীর মুখেই সবকিছু শুনলাম, কিন্তু কোথা থেকে বাঘের খোঁজে অভিযান শুরু করব সেইটাই ভেবে পেলাম না। তিমায়া বলল, বুঝলে বন্ধু, তোমাকে এই অর্থহীন অনুসন্ধানের কাজের মধ্যে ঠেলে দিয়ে আমি খুবই দুঃখিত। এর তো কোনো সঠিক সূত্রই খুঁজে পাচ্ছি না আমরা, তাহলে কি করে কাজ শুরু হবে? না না না, এটা একদম ঠিক কাজ হলো না। আমি কোনো উত্তর দিলাম না, শুধু হাসলাম। জায়গা হিসেবে মানানপাড্ডি খুবই সুন্দর। সেই রাতটা মানানপাড্ডির ইন্সপেকশন বাংলোতেই কাটিয়ে দিলাম। আমাদের ভাগ্য ভালো যে বাংলোটা খালিই ছিল, আর বাংলোটাও বেশ সুন্দর। এটিতে রয়েছে গদিওয়ালা বিছানা, রীতিমতো আরাম করে থাকবার মতো জায়গা। একজন ইংরেজের একটা পুরনো বাড়ির ঠিক উল্টো দিকে পাহাড়ের ওপর এই বাংলোটি অবস্থিত। এই অঞ্চলটাকে জোনাকিদের শহর বলা যায়। সন্ধ্যার অন্ধকার হওয়া মাত্রই হাজারে হাজারে জোনাকি আলো জ্বালিয়ে ভিড় করে, আর এদের সঙ্গে সঙ্গতি রেখে ওয়াইনাডের ব্যাঙগুলিও ডেকে চলে সন্ধে থেকে। জোনাকির আলো আর ব্যাঙের ডাক যে পরিবেশ রচনা করে
তা সত্যিই মনের মধ্যে একটা দাগ কাটে। সহজে ভোলা যায় না এই দৃশ্য। আমরা বাংলোতে বসে ব্যাঙের ডাক শুনতে শুনতে ধূমপান করতে লাগলাম। এরপর একসময় ঘুমিয়েও পড়লাম। পরদিন সকালে মোটরে করে সোজা কুর্গ রাজ্যের বিরাজকোটে এসে হাজির হলাম। উদ্দেশ্য সেখানে তিমায়াকে তার খামারের কাছে নামিয়ে দেব, আর আমি একদিন সেখানে থেকে পরদিন ব্যাঙ্গালোরের পথে পা বাড়াব। মানানটওয়াটি থেকে 10 মাইল যাওয়ার পর আমরা গিয়ে পৌঁছলাম কাবেরী নদীর কেরালার দিককার তীরে। এই তীর ধরে ঘন বাঁশবনের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের নজরে এলো যে কিছু লোক একটি ডুলি কাঁধে আমাদের দিকে ছুটে আসছে। সেই ডুলিতে শুয়ে একজন লোক, তার ছেঁড়া জামা কাপড় রক্তে ভেজা। লোকগুলো আমাদের জানালো, বাবু, বনে বাঁশ কাটার কাজ করি আমরা। এখান থেকে মাইল খানিক দূরে ওই ওই নদীর তীরে চুক্তিতে আমরা গাছ কাটছিলাম। ভোর হওয়ার ঠিক পরে সকালের দিকে হঠাৎ একটি বাঘ এসে হাজির। আমাদের কিছু বুঝে ওঠার আগেই সরাসরি বাঘটা ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর। একজনকে ঘাড়ের ওপর কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ওদের কি মাথার অবস্থা বাবু! বাঘটি যে দুজনের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ওরা দুজন ভাই। যে ভাইটাকে বাঘটি ছেড়ে দিয়েছিল সে দারুণ বোম্বাট। সহজে সে দম্বার পাত্র নয়। ফলে সে তখন ভাইকে বাঁচাতে ওই বাঁশ কাটার হেঁসোটি নিয়ে বাঘটাকে তাড়া করে। বাঘটা যখন দেখলো যে তার পেছনে একজন ছুটে আসছে, তখন সে শিকার মুখে বড় বড় লাফে এগিয়ে যেতে লাগলো। আমাদের লোকটিও তখন দেখলো যে ভাইকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনা অসম্ভব। তখন সে নিরুপায় হয়ে হাতের হেঁসোটা ছুঁড়ে মারলো বাঘটির দিকে। লোকটার ভাগ্য ভালো, ভারী হেঁসোটা গিয়ে লাগলো ওই বাঘটার শরীরের এক পাশে। ফলে বাঘটা বেদনায় হোক আর ভয়ই হোক শিকারটা ফেলে দ্রুত পালিয়ে যায় জঙ্গলে। বুঝলাম ডুলি বাহকদের একজন এই ঘটনার নায়ক। বাঘটা পালিয়ে যাওয়ার পর সবাই মিলে লোকটিকে মানানটওয়াটির কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা ডুলি করে রওনা হয়েছে। আমরা সময় নষ্ট না করে দ্রুত কাজে হাত লাগালাম। আহত লোকটিকে এবং আরো 2-1জনকে গাড়িতে তুলে নিলাম। তিমায়াকে বললাম সে যেন দ্রুত গাড়ি চালিয়ে লোকটিকে হাসপাতালে পৌঁছে দেয় এবং তাড়াতাড়ি বাঁশ কাটার লোকগুলো যেখানে থাকে সেই ক্যাম্পে যেন ফিরে যায়। তিমায়া গাড়ি স্টার্ট দিয়ে রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ক্যাম্পের দিকে বড় বড় পা ফেলে রওনা হলাম। আমার পাশে পাশে চলেছে সেই সাহসী ভাইটি, তার নাম ইয়েগা। আর আমাদের পেছন পেছন আসতে লাগলো বাকি লোকগুলো। আমরা সময়ে যদিও বেশি নষ্ট করিনি, কিন্তু এই সময় বাঘটা নিশ্চিত কয়েক মাইল দূরে চলে গিয়েছে। তবে এমন একটা সম্ভাবনাও থাকতে পারে যে বাঘটা কাছাকাছি রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্যাম্পে এসে পৌঁছলাম, কিন্তু বাঘটা যেখানে শিকারটা ফেলে রেখে পালিয়েছিল সেখানে না পৌঁছানো পর্যন্ত আমরা একই গতিতে এগোতে লাগলাম। মাটিটা ঘন ঝোপে ঢাকা ছিল বলে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল না, তবে ঝোপের সবুজ পাতার ওপর রক্তের ফোঁটা দেখতে পেলাম। তখনও রক্ত শুকোয়নি, তবে রক্তটা কার দেহের? ইয়েগার আহত ভাইয়ের না আহত বাঘটার ক্ষতের রক্ত, তা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম না। আমাদের পিছন পিছন যারা আসছিল তাদেরকে তাঁবুতে ফিরে যেতে বললাম। আমরা 2 জন রইলাম বাঘটার খোঁজ করার জন্য। কেননা বাঘটা যদি আশেপাশেই কোথাও থাকে তাহলে অনেক লোকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে, বিশেষ করে পেছন দিক থেকে বাঘটা হঠাৎ আক্রমণ করতে পারে। সেই ভেবে আমি সতর্ক হয়ে ইয়েগার পেছন পেছন হাঁটছিলাম।
ইয়েগা ঘন ঝোপের ঝাড় সরিয়ে মাটি ভালো করে দেখতে দেখতে এগোচ্ছিল। সে খুঁজছিল তার হেসোটা। হেসোটা সত্যি সত্যি বাঘটাকে জখম করেছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাইছিলাম। অবশ্য বাঘটা যদি আহত হতো তাহলে রাগে গর্জানোই তার পক্ষে স্বাভাবিক ছিল, আর সে যদি আহত না হয়ে থাকে তাহলে আমাদেরও কাছাকাছি পেলেই সে হানা দেবে আমাদের ওপর, নয়তো সরে পড়বে। এখন আমাদের কাজ হলো বাঘটা যাতে হঠাৎ আক্রমণ করতে না পারে সেই জন্য সতর্ক হওয়া। চারদিক ভালো করে দেখে তবেই এগিয়ে যেতে হবে। খানিকটা এগোতেই হেসোটা দেখতে পেলাম। না, সেটিতে কোনো রক্তের দাগ লেগে নেই। তাহলে বাঘটা অক্ষতই রয়েছে। আমরা আসবার পথে গাছের পাতায় যে রক্ত দেখেছি তা হলো আহত লোকটির। আমরা নিচু হয়ে খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ইয়েগা আস্তে আস্তে মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো। বাঘটাও দৌড় বন্ধ করেছে। আমরা আরো কিছুটা এগিয়ে গেলাম। তারপরেই বাঘটার আর কোনো পায়ের ছাপ দেখতে পেলাম না। এখানে এসে মানুষ খেকোটা লেবু ঘাসের জঙ্গলের উপর দিয়ে চলে গিয়েছে। এই গাছের ডালপালাগুলো সহজে ভাঙে না, তাই শয়তানটা যখন এইগুলির ওপর দিয়ে গিয়েছিল তখন সেগুলো শুয়ে পড়েছিল মাত্র, এবং বাঘ চলে যাওয়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। ফলে মানুষ খেকোটা ঠিক কোন দিকে গিয়েছে তা অনুমান করা যাচ্ছিল না। আমরা আমাদের হাঁটার গতি বাড়িয়ে দিলাম। লেবু ঘাসের জঙ্গলটার ভেতর দিয়ে আবার যেখানে বন শুরু হয়েছে সেখানে গিয়ে পড়লাম, কিন্তু বাঘের পায়ের কোনো ছাপই দেখতে পেলাম না। শেষমেশ তখন আমি সিদ্ধান্তে এলাম, না, বাঘটাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই সাহসী লোকটা হার মানার পাত্র নয়। সে শুধু দুঃসাহসী ছিল না, তার মধ্যে একাগ্রতাও ছিল। সে নিচু স্বরে বললে, বাঘটাকে না পাওয়া পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে স্যার। আমি তার আগ্রহে মুগ্ধ হয়ে বাঘটাকে অনুসরণের কাজে মন দেওয়াই ঠিক করলাম। আবারও শুরু করলাম বাঘের খোঁজ। বেশ কয়েক মাইল রাস্তা এগিয়ে গেলাম আমরা। দেখতে দেখতে দিনের বেশিরভাগ সময় এই কাজেই লেগে গেল। বেলা 3টের সময় ক্যাম্পের দিকে ফিরে চললাম দুজনে। সন্ধে 7:30 বেজে গেল তাঁবুতে পৌঁছতে। সারাদিন ঘুরে ঘুরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তবে শেষ পর্যন্ত মানুষ খেকোটার সন্ধান পেয়েছি এবং ইয়েগার মতো দুঃসাহসী ও একাগ্রচিত্ত লোকের সঙ্গে শিকারের কাজ করতে পেরেছি মনে করে মনটা একটু হালকা লাগছিল। আমাদের কয়েক ঘন্টা আগেই তিমায়া গাড়ি নিয়ে তাঁবুতে এসে পৌঁছল। সে আমাদের কাছ থেকে খবর শোনার জন্য রীতিমতো উদ্গ্রীব হয়ে উঠেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য তাকে বলার মতো কিছুই ছিল না। আমরা ঠিক করলাম আজকের রাতটা মানানতওয়াডিতে ফিরে গিয়ে বাংলোতে কাটাবো। পরদিন সকালে আবার তাঁবুতে ফিরে আসব। আর এখানেই আমি মারাত্মক ভুলটা করে বসলাম। পরদিন সকালে পৌঁছতেই দেখি ছোট্ট তাঁবুটার অবস্থা নিদারুণ বিপজ্জনক। বাঁশ কাটার লোকগুলো সব একসঙ্গে মাটির কুঁড়েতে আশ্রয় নিয়েছে। তারা আমাদেরকে দেখে ঘর থেকে বেরিয়ে এসে জানালো, গভীর রাতে শয়তানটা হানা দিয়েছিল এবং কুঁড়ে ঘরের দেওয়ালের তলা দিয়ে একজনকে টেনে নিয়ে গিয়েছে। আপনারা হয়তো বাঘের এই কাণ্ড শুনে আশ্চর্য হয়েছেন। মনে মনে হয়তো ভাবছেন, বাঘের পক্ষেও কি এটা করা সম্ভব? উত্তরটা আমি বলে দিচ্ছি। বাঁশ কাটার লোকগুলো যে কুঁড়েগুলো তৈরি করেছিল
সেগুলো ছিল জঙ্গলে তাদের অস্থায়ী আস্তানা। কাজ হয়ে গেলেই তারা চলে যাবে, তাই ওগুলো চেরা বাঁশ ও পাতা দিয়ে তৈরি করা হয়েছিল। মানুষ খেকোটা যে ক্ষুধার্ত ছিল সেটা অতি সহজেই বোঝা যাচ্ছিল। সম্ভবত আগের দিনের শিকারটা হারিয়ে খিদেটা আরো বেড়ে গিয়েছিল। বাঘটা ভোরের দিকেই শিকারে এসেছিল। কুঁড়েতে সবাইকে ঘুমুতে দেখে তার সাহস আরো বেড়ে যায়। তখন সে গুটি গুটি পায় কুঁড়ের কাছে এগিয়ে যায় এবং ঘুমন্ত একজনের মুখ দেখতে পায়। খুব সন্তর্পণে আরো কয়েক পা এগিয়ে গিয়েই ফাঁক দিয়ে থাবা বাড়িয়ে মানুষটাকে চেপে ধরে। লোকটি সঙ্গে সঙ্গে ওঠে। সবাই জেগে গিয়ে দেখে এই অবস্থা। কারো মাথায় তখন কি করবে সে বুদ্ধিও এলো না। বাঘটাও দ্রুততার সঙ্গে মাটির দেওয়াল ভেঙে শিকারটাকে টেনে বাইরে নিয়ে এসে দৌড়ে পালিয়ে যায়। লোকটার দুর্ভাগ্য যে সাহসী ইয়েগা এই কুঁড়েতে ছিল না। সে কিছুটা দূরে অন্য একটা কুঁড়েতে ছিল। ফলে বাঘটা কোনো রকম বাধা না পেয়ে আনন্দে শিকার নিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়েছিল। লোকগুলো জানালো তারা অনেক দূর থেকেও বেচারির চিৎকার শুনতে পেয়েছিল। সাধারণত শিকার ছাড়ানোর চেষ্টা করলেই বাঘ শিকারকে মেরে ফেলে, কিন্তু এক্ষেত্রে তার বিপরীত ঘটল। লোকটা অত চিৎকার ও আর্তনাদ করা সত্ত্বেও বাঘটা তাকে মেরে ফেলেনি, বরং ওই অবস্থাতেই তাকে টানতে টানতে নিয়ে গিয়েছে। ইয়েগা তখনই আমাকে সঙ্গে করে বাঘটার খোঁজে রওনা হতে চাইল, কিন্তু অন্য লোকগুলো দারুণ ভেঙে পড়েছে। তারা সবাই ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করে চলেছে। বাঘটার উদ্দেশ্য গালমন্দ নিক্ষেপ করছিল তারা। ইয়েগা বাদে তারা মোট 9 জন ছিল। আমি দেরি না করে তিমায়াকে বললাম, এক কাজ করো তিমায়া, লোকগুলোকে গাড়িতে করে মারানটোয়াডিতে রেখে এসো, আর তুমি গাড়ি নিয়ে ফিরে আসবে এখানে এবং বাড়ির মধ্যেই অপেক্ষা করবে আমাদের জন্য। তোমার কাছে আমার .35x40 রাইফেলটা রয়েছে, ওটা দিয়ে তুমি নিজের আত্মরক্ষা করতে পারবে সে বিষয়ে আমি নিশ্চিত। এরপর আমি আর ইয়েগা দুজনে মিলে বাঘের পায়ের ছাপ দেখতে দেখতে এগোতে লাগলাম। কুঁড়ের বাইরে জমিটা নরম ছিল, ফলে বাঘটা হতভাগ্য লোকটার দেহের কোনো মারাত্মক জায়গায় আঘাত করেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। লোকটা যে ধস্তাধস্তি করেছে এবং মাটিতে পা ছুঁড়েছে তার চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। একসময় লোকটা একটা গাছের গুঁড়ি চেপে ধরেছিল। বাঘটা জোরাজুরি করে টেনে হিঁচড়ে লোকটিকে টেনে নিয়ে গিয়েছিল, ফলে তখনও লোকটার হাতের মাংসের টুকরো গাছের গায়ে লেগেছিল। তাছাড়া ওখানকার মাটি ও গাছের গায়ের রক্তের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছিল লোকটা বাঁচবার জন্য কি চেষ্টাটাই না করেছে। বাঘটা যে পথে গিয়েছে আমরা সহজেই সে পথ অনুসরণ করতে পারছিলাম, কেননা লোকটার গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, আর সেই রক্ত বাঁধের গহন পথকে সহজেই চিহ্নিত করছিল। অরণ্য অন্ধকার গভীর রাতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ছবিটা মনে করে আমরা কেমন শোকগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেই সঙ্গে লোকটার অসহায়তার কথা মনে হতেই একটা তীব্র ঘৃণা ভাব আমাদের মধ্যে দেখা দিল। অল্প সময়ের মধ্যেই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে বাঘটা তার শিকারকে মুখ থেকে মাটিতে নামিয়ে বারে বারে কামড়ে শিকারের চিৎকার চিরজীবনের মতো স্তব্ধ করে দেয়। জায়গাটা যেভাবে রক্তে ভিজে উঠেছে এবং মাটিতে যেভাবে দাগ পড়েছে তা থেকেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা আরো কিছুটা রাস্তা পায়ের ছাপ দেখে এগিয়ে গেলাম। এখানে এসেই বাঘটা নিশ্চিন্তে শিকারকে ভোজন করবে বলে ঠিক করে, আর তাই সরু রাস্তা দিয়ে না গিয়ে পাশের একটা ঘাস আগাছা ও ফার্ন গাছ ঘেরা ছোট্ট নিচু জায়গায় প্রবেশ করে। এখানেই বাঘটা তার ভোজন শুরু করে। আমাদের ধারণা যে মিথ্যে নয়
তা সেখানে গিয়েই বুঝলাম শয়তানটা এত ক্ষুধার্ত ছিল, সামান্য হাড়গোড় ছাড়া দেহটার আর কিছুই অবশিষ্ট ছিল না। নাড়ি ভুঁড়ি সব দেহ থেকে আলাদা করে বাঘটা দূরে একটা জায়গায় রেখে এসেছিল, আর বড় ভোজের প্রমাণস্বরূপ পড়ে রয়েছে কেবল হাড়গুলো। হতভাগ্য লোকটার দেহের 4 ভাগের 1 ভাগ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। অবশ্য এইটুকুই বাঘটাকে দ্বিতীয়বার খাবার জন্য টেনে আনার পক্ষে যথেষ্ট। আমরা যদি ঠিকমতো কৌশল প্রয়োগ করি এবং বাঘটার মনে যদি কোনো সন্দেহ দেখা না দেয়, তবেই এটা সম্ভব। আমরা দুজন চারিদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে নিলাম, আর সেই সময়ই আমরা প্রথম বিপদের মুখোমুখি হলাম। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার 80 গজের মধ্যে কোনো বড় গাছ ছিল না, আর আমার অভিজ্ঞতা থেকে আমি জানি রাতে টর্চ জেলে গুলি করবার পক্ষে এই দূরত্বটা যথেষ্ট বেশি। যাদের এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তারা হয়তো ভাবছেন আমি মন গড়া কথা বলছি। দিনের বেলায় 80 গজ দূরত্ব খুব কম বলে মনে হতে পারে, কিন্তু রাতে জঙ্গলের মধ্যে মাচানে যারা এসেছেন শিকারের সন্ধানে তারাই বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি। ঝোপঝাড়, পাতা, ঘাসের আগা প্রভৃতি দৃষ্টিপথে বাধার সৃষ্টি করে। তাই বাঘটা যখন মরার কাছে ফিরে যাবে তখন যাতে তাকে ভালো করে দেখতে পাই সে ব্যবস্থা করতে হলে ঝোপঝাড় কেটে ফেলতে হবে। কিন্তু এতে করে বাঘটার মনে সন্দেহ জাগবে, তখন সে আর মরার কাছে ফিরে আসবে না। মনে রাখবেন, বাঘটা শুধু জখম হয়ে ফিরে যাক এই ঝুঁকি আমি নিতে রাজি নই, বরং তাকে গুলি করে মারতে হবে, না হলে আরো মানুষ মারা যাবে। বাঘ ও চিতাবাঘ, বিশেষ করে মানুষ খেকোরা, মরার কাছে ফিরে আসবার সময় খুব সতর্ক হয়ে এগিয়ে আসে। তারা প্রথমে রাস্তাটাকে ভালো করে দেখে নেয়। যদি সন্দেহজনক কিছু আঁচ করতে পারে, যেমন কোনো গাছপালা কেটে ফেলা হয়েছে বা পাথর সরিয়ে ফেলা হয়েছে, অথবা কোনো জিনিস আমদানি করে তার পেছনে লুকিয়ে থাকার ব্যবস্থা হয়েছে, তবে তারা সতর্ক হয়ে মরার কাছ থেকে দূরে সরে যায়। ভুলেও তারা সেখানে ফিরে আসে না। যদিও বাঘের ঘ্রাণ শক্তি নেই, তবু শিকারী মন ও শিকারীর প্রত্যেকটা কাজ বোঝার মতো ক্ষমতা সে রাখে। লোকটার দেহের অবশিষ্টাংশের কাছে গাছের অভাব পূরণ করার জন্যই যেন বাঘটা প্রথমে শিকারটিকে নিয়ে যে নিচু জায়গাটাতে গিয়েছিল তার ধার দিয়ে টাইগার ঘাসের ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। মরাটা থেকে জঙ্গলটার দূরত্ব মাত্র 15 ফুট। আমি যদি এই জঙ্গলের আড়ালে লুকোতে পারি তবে অতি সহজেই বন্দুকের নল একেবারে বাঘের গায়ে লাগিয়ে গুলি করা সম্ভব হবে। তাছাড়া আজ সকাল সকাল চাঁদ উঠবে, আমারও সুবিধাই হবে। অবশ্য বাঘটা যদি আমার উপস্থিতি আদৌ টের না পায়। কিন্তু সেটা কি সম্ভব? আর যদি বাঘটা বুঝতে পারে যে আমি এখানে আছি, তাহলে আমাকে মারাত্মক পরিস্থিতির মুখে পড়তে হবে। সব বাঘই, বিশেষ করে মানুষ খেকো বাঘ, দ্বিতীয়বার খাবারের উদ্দেশ্যে মরার কাছে ফিরে আসবার সময় প্রাকৃতিক আড়ালগুলোর সুযোগ নেয়। মানুষ খেকো বাঘ দারুণ চালাক বলে সতর্কতায় সে অন্যান্য বাঘকে ছাড়িয়ে যায়। আমার অভিজ্ঞতা থেকেই এটা আমি জানি। আমি যে জঙ্গলটার মধ্যে লুকিয়ে থাকবো ভেবেছিলাম, সেই জঙ্গলটা বাঘের আসবার রাস্তার ঠিক উপরেই, এবং মরাটার এত সামনে জঙ্গলটা যে একেবারে নিশ্চয় করে না হলেও খুব সম্ভবত সে নিজের আবির্ভাবকে গোপন রাখার জন্য এই জঙ্গলটাকে ব্যবহার করবে। আর আমি যতই চুপচাপ বসে থাকি না কেন, তার আগমন যে কি প্রচন্ড নিস্তব্ধতার সঙ্গে ঘটবে তা আমি জানি। তাই আমি দেখার আগেই যদি মানুষ খেকোটা আমাকে দেখে ফেলে, তাহলে কয়েক মুহূর্ত বাদে আমার হাড়গুলো ওই মরার হাড়গুলোর সঙ্গে গিয়ে মিশবে। আমাকে এখন যা করতে হবে তা আসলে জুয়া খেলা। আমি যদি ঘাসের ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, তবে আমাকে দুটো বিপরীত দিক লক্ষ্য রাখতে হবে।
অর্থাৎ একটা চোখ মরাটার দিকে আর অন্য চোখটা যেদিক থেকে মানুষ খেকোটা আসবার সম্ভাবনা সেই দিকটায়। আর বাঘটা যে এই ঘাসের জঙ্গলের মধ্যে দিয়েই আসবে সে বিষয়েও আমি নিশ্চিত। অথচ ঝোপের মধ্যে বসে থেকে আমাকে নড়াচড়া করতে হবে, মাথাটা এদিক ওদিক ঘোরাতে হবে, কিন্তু যে কোনো ধরনের নড়াচড়ার ফল মারাত্মক হতে বাধ্য। বাঘটা যদি আমার উপস্থিতি টের পেয়ে যায় তাহলে দুটি ব্যাপার ঘটবে। হয় সে ভয় পেয়ে পালিয়ে যাবে, নয়তো আক্রমণের মতলব নিয়ে অলক্ষ্যে আমার সামনাসামনি চলে আসবে। আর আমি তার উপস্থিতি টের পাওয়ার আগেই সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি এই মারাত্মক সম্ভাবনার কথা ভেবে দারুণ ভয়ই পেলাম। ইয়েগার মাথায় এই সময় একটা দারুণ বুদ্ধি এলো। সে বলল, স্যার, আমরা দুজনেই পরস্পরের দিকে পিছন ফিরে ঘাসের উপর বসব। একজন মরার দিকে নজর রাখবে আর অন্যজন মানুষ খেকোটা ঘাসের জঙ্গলে ঢোকবার পথে নজর রাখবে। এখন প্রশ্ন হলো আমি কোন দিকে নজর রাখব? আমি যদি মরাটার দিকে নজর রাখি এবং ইয়েগা জঙ্গলের দিকে নজর রাখে, তাহলে ইয়েগার কাজটা হবে বাঘটা জঙ্গলে ঢোকবা মাত্র কোনোই দিয়ে আমাকে সতর্ক করে দেওয়া এবং আমাকে সঙ্গে সঙ্গে পেছন ফিরে বাঘটাকে গুলি করতে হবে। গুলি যাতে বাঘটাকে ঠিকমতো আঘাত করে সেদিকেও আমাকে নজর রাখতে হবে। আর আমি যদি বিপরীত দিকে অর্থাৎ জঙ্গলের দিকে নজর রাখার সিদ্ধান্ত নিই এবং ইয়েগাকে মরার দিকে নজর রাখতে দিই, তখন মানুষ খেকোটা যদি অন্য পথ ধরে মরাটার কাছে গিয়ে হাজির হয়, তাহলেও আমাকে আগের মতোই পিছনে ঘুরে গুলি ছুটতে হবে। অবশ্য এক্ষেত্রে অবস্থা মোটেই গুরুতর হবে না, অন্তত শয়তানটা বেশ খানিকটা দূরে থাকবে, আমি গুলি করবার বেশ ভালো সুযোগও পাব। ইয়েগার জীবন বা নিজের জীবন নষ্ট করার আদৌ ইচ্ছে আমার ছিল না, অথচ এইটাই একমাত্র উপায়। সুতরাং মাথা নেড়ে ইয়েগার প্রস্তাবে সায় দিলাম। আকাশে হঠাৎ দেখা দেওয়া কোনো শকুনের নজরে যাতে না পড়ে সেজন্য মড়াটার হাড় এবং নাড়ি ভুঁড়িগুলো ভালোভাবে ঢেকে রাখলাম। এরপর আমরা আবার সেই কুঁড়েতে ফিরে এলাম। আমরা পৌঁছানোর 15 মিনিট বাদে তিমায়া গাড়ি নিয়ে মানানপাড্ডি থেকে ফিরে এলো। আমরা তাকে আমাদের শেষ বক্তব্য জানালাম। কিন্তু এমন এক অবস্থা উদ্ভব হলো যা বন্ধু বান্ধবদের মধ্যে মাঝে মাঝেই দেখা দেয়। তিমায়া হঠাৎ বোকার মতো অনুরোধ করলেন যে সে রাইফেলটা নিয়ে ইয়েগার বদলে আমার সঙ্গে বসবেন। কিন্তু তার এই প্রস্তাব আমার আদৌ পছন্দ হলো না। প্রথমত, আমি আমার বন্ধুকে এমন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। দ্বিতীয়ত, ইয়েগার মতো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যতটা যোগ্যতার সঙ্গে বাঘটাকে পাহারা দিতে পারবে, ততটা যোগ্যতা আমার বন্ধু দেখাতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তবে এ সন্দেহের পেছনে আমার স্বার্থপরতা জড়িত। আমি আমার জীবনকে বিপন্ন হতে দিতে রাজি, কিন্তু বন্ধুর তো নয়। তাই খুব চালাকির সঙ্গে তিমায়াকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম। তাতে সে চটে গেল এবং এমন ভাব দেখালো যেন আমার অনুরোধ সে রাখতে পারছে না। তিমায়া বলল, আরে যাও, তোমার মতো আমি সামান্য একটা শহরবাসী নই, ঠিক আছে? আমি একজন চাষাবাদিকারী। তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আর আমার সঙ্গে বসবার কথা যদি ভাবতে নাই পারো, তবে আমাকে এই .45x400 রাইফেলটা ধার দাও আর তুমি মানানটুড্ডিতে ফিরে যাও। বাকি কাজটা আমি একাই সেরে নিতে পারবো। তিমায়ার চোখ মুখে একটা তিক্ততার ভাব। আমি তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বললাম, ঠিক আছে, আমি তোমার সঙ্গে বসবো। মুহূর্তের মধ্যে তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আর ইয়েগা এই নয়া পরিকল্পনার কথা শুনে একটু ভেঙেই পড়ল। আমি জানি এখন সে আমার প্রতি অনুযোগের দৃষ্টিতে তাকাবে, তাই ইচ্ছে করে তার দৃষ্টি এড়ানোর জন্য আমি স্টাডি বেকারের একটা চাকা দেখতে লাগলাম। খানিকক্ষণ বাদে খাওয়ার জন্য আমরা মানানপাড্ডিতে ফিরে গেলাম।
সঙ্গে ইয়েগাকেও নিয়ে গেলাম। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েও নিলাম, কেননা রাতে জেগে থাকার জন্য শক্তি সঞ্চয় প্রয়োজন। বেলা 3টের সময় জঙ্গল অভিমুখে যাবার জন্য প্রস্তুত হলাম। তিমায়ার সঙ্গে চা আর স্যান্ডউইচ নিতে চাইল, আমি রাজিও হলাম। তবে কাল সকাল ছাড়া ওগুলো খাওয়া যাবে না, কেননা বাঘের অপেক্ষায় যখন বসে থাকব তখন নড়াচড়া করা একদম চলবে না। আমরা ইয়েগাকে মানান পার্টিতে রেখে গেলাম। আপাতত তার সাহায্যের তেমন প্রয়োজন নেই। 3:30টের সময় জঙ্গলের সেই কুঁড়েতে এসে হাজির হলাম। সেখানে গাড়িটা রেখে হেঁটে টাইগার ঘাসের জঙ্গলে গিয়ে পৌঁছলাম। আমি এবার ঢাকা দেওয়া সেই হাড়গুলো যেখানে ছিল সেখান থেকে খানিকটা দূরে সরিয়ে রাখলাম সেগুলোকে। নাড়ি ভুঁড়িগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। মানুষ খেকোটা নাড়ি ভুঁড়িগুলো একপাশে রেখে গিয়েছিল। মানুষ খেকোটার যাতে কোনো সন্দেহ না জাগে সেজন্য নাড়ি ভুঁড়িগুলো দূরে সরিয়ে রাখতে সাহস হলো না। ইয়েগার সঙ্গে আমার যে পরিকল্পনা হয়েছিল আমি তিমায়াকে সেই মতো জানালাম। তিমায়া কোনো রকম আপত্তি না করে রাজি হয়ে গেল। আমরা বাংলো থেকে 2টি ফোমের গদি নিয়ে এসেছিলাম। এই গদিগুলো আনার উদ্দেশ্য 2টি। প্রথমত, আরাম করে বসতে পারব, আর দ্বিতীয়ত, নড়াচড়া করার সময় কোনো শব্দ হবে না। গদিগুলো মাটিতে রেখে তার উপর পরিকল্পনা মতো আমরা যে যার জায়গায় বসে পড়লাম। আমি চুপচাপ বসে থাকবার জন্য পায়ের উপর পা তুলে বসলাম। ওইভাবেই বসা আমার বহুদিনের অভ্যেস। তিমায়া এভাবে বসে আরাম পাচ্ছিল না বলে সামনের দিকে পা দুটো ছড়িয়ে বসল। এরকম ভাবে বসাটা আমার একটু অস্বস্তিকরই মনে হলো, এবং আমি এও জানতাম সূর্যাস্তের আগেই তিমায়া অস্বাচ্ছন্দ্য বোধ করবে। ওয়াইনাড ও পশ্চিম ঘাটের জঙ্গল জীবন অন্যান্য উষ্ণ অঞ্চলের জঙ্গল জীবন থেকে অনেকটাই আলাদা। এ অঞ্চলে জন্তু ও সরীসৃপের সংখ্যা খুবই কম, তবে পাখি ও পোকামাকড় খুব বেশি। আমরা আসতেই তা বুঝতে পারলাম। আমরা সেখানে পৌঁছানোর পর অন্য কোনো শব্দ পেলাম না, শুধু পাখিদের কলতান আর ঝিঁঝি পোকার নৈশব্দ ভাঙার শব্দই কানে এসে বাজতে লাগল। সন্ধ্যা নেমে আসছে। পাখিদের মধ্যে ঘরে ফেরার তাড়া। জংলি মোরগ মুরগির ক্রমাগত ডেকে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে ময়ূরেরও ডেকে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। আর আমাদের চারিপাশে বিভিন্ন শ্রেণীর পোকামাকড়, যেমন গুবড়ে পোকা, গঙ্গা ফড়িং প্রভৃতি নানা রকমের স্বর ভাঁজতে শুরু করেছে। একটি সবুজ রঙের পতঙ্গ আমার সামনে এসে হাজির হল। সেটা যদি আমার হাঁটুর উপরে না বসতো আমি তাহলে সেটার অস্তিত্বই টের পেতাম না। তবে সেটির আকৃতি এতই অদ্ভুত যে সঠিকভাবে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। পাখা দুটো খুবই স্বচ্ছ দেখতে, তার উপর সুন্দর শিল্পকলার নিদর্শন। পিঠের উপর পাখা দুটো ভাঁজ হয়ে থাকায় ঠিক দেখতে লাগছে একটা পাতার মতো। প্রাকৃতিক ছদ্মবেশ অবলম্বনের অদ্ভুত নিদর্শন। এই ছদ্মবেশের উদ্দেশ্য একদিকে যেমন শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানো, অন্যদিকে অন্য জীবকে হত্যা করার জন্য লুকিয়ে থাকা। আসলে উভয়কে বোকা বানানোর জন্য প্রাণীদের মধ্যে এই ছদ্মবেশ ধারণের ক্ষমতা আমি সমানভাবে দেখেছি। খুব তাড়াতাড়ি সন্ধে নেমে এলো। পাখির কলতানও থেমে গেল। বাড়তে থাকলো আমাদের চারিপাশের ঘাসের তলাকার কীটপতঙ্গের খসখস শব্দ। অন্ধকারে আমরা ওদের দেখতে পাচ্ছিলাম না ঠিকই, তবে গায়ে বসার জন্য অনুভব করতে পারছিলাম। ওরা আমাদের শরীরের যেখান সেখান বেয়ে উঠতে লাগলো। ফলে এদের হাত থেকে বাঁচবার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হচ্ছিল। সমতলের এই জঙ্গলে আমি আর আমার বন্ধু সেই নাইটজার পাখির উপস্থিতি অনুভব করলাম। কয়েক মুহূর্ত সেটির কথা মনেও করলাম। যেসব কীটপতঙ্গ দিনের বেলায় ঘুরে বেড়ায়
তারা দেরি করে বাসায় ফিরতে গিয়ে তখনও এদিক ওদিক ঘুরঘুর করছিল। গোধূলির এই লগ্নে এইসব কীটপতঙ্গকে খাবার জন্য নাইটজারের মতো নিশাচর পাখি স্বভাবসিদ্ধ ও অপার্থিব ভঙ্গিতে উড়ে বেড়াত। আমার মনে পড়ল জীবজন্তুর জীবন ধারণের নানা দিকের কথা, খাবার জোগাড়ের কথা, বংশবৃদ্ধির কথা প্রভৃতি। আমি আরো নানা রকম চিন্তা করতে লাগলাম। এদিকে রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে। মানুষ খেকোটার কথা একরকম ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার এই অন্যমনস্কতার সুযোগে শয়তানটা কত কাছেই না এগিয়ে এসেছে, আর এই ভেবেই তাড়াতাড়ি সোজা হয়ে বসলাম। মরার হাড় নাড়ি ভুঁড়িগুলো থেকে বিকট দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর সেই সঙ্গে এই গভীর রাতে বড় বড় নীল মাছি ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয়েছে এখানে। রাতে যেসব শিকারী মরা পাহারায় বসে তাদের কাছে এই নীল মাছিগুলো বন্ধুর মতন কাজ করে। কেননা কোনো প্রাণী যদি মরার কাছে আসে, এমনকি সে যদি মরা স্পর্শ নাও করে, তবুও এই নীল মাছিরা উপস্থিতি বুঝতে পেরেই একসঙ্গে টনটন করে উড়ে যায়। শিকারী যদি কাছাকাছি থাকে এবং তার কান যদি সতর্ক থাকে, তাহলে তিনি এই শব্দ শুনেই বুঝতে পারেন কোনো প্রাণী এসে হাজির হয়েছে। এখন নীলমাছিগুলো শান্ত থাকায় আমি নিশ্চিত হলাম যে কোনো প্রাণী ধারে কাছে আসেনি। তিমায়া আমার পিঠের সঙ্গে লেপ্টে বসেছিল, ফলে আমার একটু অসুবিধেই হচ্ছিল। সোয়েটারের মধ্যে শরীরও বেশ উষ্ণ হয়ে উঠেছে। বড় বড় চোখ মেলে আমার বন্ধু অন্ধকারের মধ্যে তাকিয়ে রয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি সে ভয় পাচ্ছে। যে শিকারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ খেকো বাঘের প্রতীক্ষায় বসে থাকে, তার কাছে এই সময়টা, অর্থাৎ সন্ধ্যের শুরু থেকে আকাশে তারা উদয় না হওয়া পর্যন্ত এই সংক্ষিপ্ত 15 মিনিট থেকে আধ ঘন্টা সময়টা সব থেকে বিপজ্জনক। যে ঘাসের জঙ্গলটায় আমরা আত্মগোপন করে বসে রয়েছি, তার বিপরীত দিক থেকে, অর্থাৎ আমি যেদিকে তাকিয়ে বসে আছি, সেদিক থেকে আমাদের সবচেয়ে বড় বিপদের আশঙ্কা। যদি শয়তানটা এই দিক থেকে আসে, তাহলে সে তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে এই অন্ধকারের মধ্যেও কিছুটা দূরে থাকতেই আমাদের উপস্থিতি আবিষ্কার করতে পারবে। তখন সে বিপদ বুঝে আর এক পাও এগোবে না। অবশ্য তখন সে কি করবে তা সম্পূর্ণভাবেই নির্ভর করছে তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। হয়তো সে ওই 15 ফুট দূর থেকেই লাফিয়ে মুহূর্তের মধ্যে আমাদের উপর এসে পড়বে। আর যদি অন্যান্য মানুষ খেকোর মতো কাপুরুষ হয়, তবে চুপ করে সরে পড়বে। এইসব ভেবে আমার মনেও ভয়ে এসে জমা হলো। বাঘটা কাপুরুষ হবে বলে আমার মনে হলো না। বাঘটা সামনের দিক থেকে আসবার সময় যে সামান্য ক্যাচ ক্যাচ অথবা খসখস শব্দ বাঘটার উপস্থিতি জানিয়ে দেবে, আমি সেই শব্দ শোনার জন্য জড়সড় হয়ে বসে কান সজাগ করে রাখলাম। পিছনের থেকে নীল মাছিগুলোর সদল বলে উড়ে যাওয়ার সনসন শব্দের দিকেও কানটা খাড়া করে রাখলাম। কিন্তু চারিদিকে শুধুই নিস্তব্ধতা। খানিকক্ষণের মধ্যেই আকাশে অসংখ্য তারা দেখা যাচ্ছিল। জমাট অন্ধকারের রাজ্যে আলো আঁধারের সমাগম হলো। চারিদিকের জিনিসগুলো স্পষ্ট দেখতে পেলাম। হঠাৎ বিপদের আশঙ্কাও মন থেকে দূর হয়ে গেল। আমাদের কয়েক গজের মধ্যে অসংখ্য জোনাকি পোকা ক্লান্তিহীনভাবে উড়ে বেড়াচ্ছে। কখনো কখনো তাদের মিলিত আলোক দুটি ফ্ল্যাশ লাইটের মতো অন্ধকারকে হটিয়ে দিচ্ছিল। কখনো বা তারা পরস্পরের থেকে দূরত্ব বজায় রেখে অন্ধকার লক্ষ্য করে আলোক বিন্দুর সৃষ্টি করছিল। চারিদিকে একটা অদ্ভুত নৈশব্দ বিরাজ করছে। মনে হচ্ছে যেন এই জঙ্গলে কোনো প্রাণী বাস করে না। কোনো হরিণ বা সম্বর ডেকে উঠে আমাদের কোনো সাহায্যও করছে না। রাতের বেলায় সচরাচর যেসব পাখির ডাক শুনতে পাওয়া যায়,
তাদের সেই ডাকও শুনতে পাচ্ছিলাম না। শুধুমাত্র আমাদের চারপাশের ঘাসের মধ্যে কীটপতঙ্গের নড়াচড়ার শব্দই আমরা শুনতে পাচ্ছিলাম। এইসব দুষ্ট কীটপতঙ্গগুলো আমাদের উপর অতিরিক্ত অত্যাচারও করছিল। সঙ্গে এসে জুটল মশার দল। এতক্ষণ পর্যন্ত মশা আমাদের কামড়ায়নি, সম্ভবত আমাদের অস্তিত্ব বুঝতে পারেনি। আর এখন আমাদের অস্তিত্ব আবিষ্কার করে তারা তার সদ্ব্যবহার করবে বলে ঠিক করেছে। কিন্তু আগুয়ান মানুষ খেকোটাকে আমাদের উপস্থিতি টের পাইয়ে দেওয়ার সাহস আমার হচ্ছিল না। পিছনে তিমায়ার মশা তাড়ানোর অতি ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি। ঠিক এই সময় নীল মাছিগুলোর ব্যস্ত হয়ে উড়বার শব্দ স্পষ্ট শুনতে পেলাম। তিমায়াও শব্দটা শুনতে পেয়েছে বুঝলাম, কেননা তিনি আমার পিঠের ওপর ক্রমশ জোরে চাপ দিচ্ছেন এবং মশা তাড়ানো স্থগিত রেখেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ও কনুইয়ের গুঁতো দিয়ে বাঘের আবির্ভাবের কথা জানিয়ে দিল এবং বসে বসেই কোলের ওপর থেকে .450x400 রাইফেলটা হাতে তুলে নিল। আবারও মাছিগুলো ভয় পেয়ে পচা হাড় ও নাড়ি ভুড়িগুলো থেকে কুঞ্জন শব্দে উড়ে গেল। কিছুক্ষণ পরেই মাছিগুলো আবার শান্ত হয়ে ওগুলোর উপর বসল। বুঝলাম আগন্তুক এখনো মড়াটার কাছাকাছি এসে হাজির হয়নি। যদি আগন্তুক কাছাকাছি থাকতো তাহলে মাছিগুলো কিছুতেই মড়াটার ওপরে গিয়ে বসত না। মড়াটার ওপাশ থেকে হঠাৎ একটা ক্ষীণ শব্দ ভেসে এলো। দূরে থপ করে একটা পাথর উল্টানোর শব্দও হলো। স্পষ্ট বুঝলাম মানুষ খেকো এসে গিয়েছে। সে সম্ভবত আশেপাশে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা তা দেখছে এবং এরপরেই ভোজনের জন্য বাকি হাড়গোড়গুলোর কাছে এগিয়ে যাবে। আরো একটা কথা মাথায় এলো, যা ভাবছি তাই নাকি সে আমাদেরই দিকে ওত পেতে এগিয়ে আসছে। আমি আর দেরি না করে রাইফেল কাঁধে তুলে নিলাম এবং রাইফেলের নলের সঙ্গে লাগানো টর্চের বোতামটায় বাঁ হাত দিয়ে টিপতে টিপতে রুদ্ধশ্বাসে ঘুরে দাঁড়ালাম। টর্চের উজ্জ্বল আলোয় দুটো ভয়ানক চোখ জলজল করে উঠল। চোখ দুটো যেন পরস্পরের অতি কাছাকাছি। টর্চের আলোয় আরো দেখতে পেলাম শয়তানটা কুকুরের মতো উবু হয়ে বসে জিভ দিয়ে ঠোঁট চাটছে, আর অর্ধ খোলা মুখে লাল জিভটাও দেখতে পেলাম। তাহলে এই চিতা বাঘটাই কি মানুষ খেকো শয়তান? আমার মন অবশ্য এই প্রশ্নে সায় দিল না, কেননা মানুষ খেকোটার গমন পথ অনুসরণ করতে গিয়ে সেটার যে পায়ের ছাপ দেখেছি সেগুলো বাঘের পায়ের, এই ব্যাপারে আমি নিশ্চিত। তাছাড়া ইন্দ্রজিৎ ও তার সঙ্গীরা তো বাঘটাকে দেখেছেই। সম্ভবত এই চিতাবাঘটা এখানে হঠাৎই চলে এসেছে। যেতে যেতে সে মৃতদেহটা খুঁজে পেয়েছে, তাই ভাবছে এটা কোত্থেকে এলো এবং সে এটা খাবে কিনা। এমন সময় টর্চের আলোটা চিতাটার চোখ দুটো আকর্ষণ করল। সঙ্গে সঙ্গেই সে উঠে দাঁড়িয়ে গর্জাতে লাগলো এবং খানিকক্ষণের মধ্যেই সে হাঁটতে শুরু করল। পরিষ্কার বুঝতে পারলাম সে নিজেকে এই সংশয়পূর্ণ ঝামেলাতে জড়াতে চায় না। আমিও তাড়াতাড়ি টর্চটা নিভিয়ে দিলাম। কিন্তু আসল মানুষ খেকোটা কোথায়? সে কি কাছাকাছি আছে? যদি তাই হয় তবে সে আমার টর্চের আলো দেখতে পেয়েছে, ফলে তার পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আবার গুঁড়ি মেরে আমাদের দিকে এগিয়ে আসাও সম্ভব নয়। তবে আরো একটা কথা ভাবলাম, যেভাবে চিতাবাঘটা নিশ্চিন্তে বসেছিল তাতে বাঘটার কাছাকাছি থাকার প্রশ্ন ওঠে না। বাঘটা যদি আশেপাশেই থাকতো তবে চিতাটার পক্ষে চুপচাপ বসে থাকা সম্ভব হতো না। নীল মাছিগুলো আবার মৃতদেহের হাড়গোড়ের ওপরে গিয়ে বসল।
আমরাও ক্লান্ত হয়ে দীর্ঘ ও বৈচিত্র্যহীন পথে বসে রইলাম। চারদিকে আবারও গভীর নিস্তব্ধতা। মাঝে মাঝে জোনাকির আলো কিছুটা মুগ্ধতার সৃষ্টি করছে। আস্তে আস্তে এবার ঠান্ডা পড়তে শুরু করলো। যত সময় যায় ঠান্ডা তত বাড়ে। চারদিকে ঘাসের মধ্যে থাকা পোকামাকড়গুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে তারাও ঠান্ডায় জমে যাচ্ছে। ক্রমশ মশাও কমে এলো। জোনাকিগুলোকেও আর দেখা গেল না। এদিকে বাঘটারও দেখা নেই। আমার মনে হয় বাঘটার মৃতদেহর কাছে ফিরে আসবার ইচ্ছে নেই। সময় এগিয়ে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে ঘুমও আমাদের গ্রাস করতে চাইছে। খানিকটা অমনোযোগী হয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ একটা শব্দ হলো। শব্দটা আগে শুনেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে দাগ কাটেনি। পর মুহূর্তেই সম্পূর্ণ সচেতন ও সজাগ হয়ে উঠলাম। আমরা যে জঙ্গলটায় লুকিয়েছিলাম, মনে হলো তার কাছে কিছু একটা এসে হাজির হয়েছে। তবে সে সামনাসামনি আসেনি, এসেছে পাশ দিয়ে। একটা ক্ষীণ শব্দ শোনা গেল। তারপরেই ঘাসের উপর ভারী দেহের পা ফেলবার আওয়াজ শুনলাম। কিছুক্ষণ পরে ঘাসে ঘাসে কিছু ভাঙবার শব্দ শোনা গেল। তারপরেই আওয়াজটা থেমে গেল। তবে কি রহস্যময় আগন্তুক আমাদের উপস্থিতি আগেই টের পেয়েছে? সে কি আমাদের উপর লাফ দেওয়ার জন্য ওঁত পেতে আছে? ঠিক এমন সময় বাঘের প্রচন্ড গর্জন শুনে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমি টর্চের আলোতে দেখলাম ঘাসগুলো প্রচন্ডভাবে নড়ছে। তারপরেই দেখতে পেলাম বাদামি রঙের একটা জন্তু। সে একটু পিছিয়ে গেল, তারপরেই ফুঁপিয়ে গর্জন করতে লাগলো। মানুষকে গোটা বারবার গর্জন করে মেজাজ দেখাচ্ছিল। আমি টর্চ নিভিয়ে দিলাম। বাঘটা রেগে গিয়েছে এবং ভয়ও পেয়েছে মারাত্মকভাবে। আমি এক মুহূর্ত আগে টর্চ জ্বালিয়ে ঠিক কাজই করেছিলাম, কারণ সে যদি চূড়ান্ত আক্রমণের জন্য নীরবে এগোতো, তবে তাকে আটকানোর সময় পাওয়া যেত না। বাঘটার গর্জন শুনে তিমায়াও এদিকেই তাকিয়ে রইল। বাঘটা গর্জন করতে করতে আমাদের চারিপাশে ঘুরতে লাগলো। হয়তো সে আমাদের আক্রমণ করার জন্য প্রয়োজনীয় সাহস সঞ্চয় করছে, অথবা ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চাইছে। আমার ধারণা সে দ্বিতীয়টাই করতে চাইছে। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, দেখতে চাইলাম কি করে। কিন্তু না, সে আক্রমণ করল না। এতক্ষণ গর্জন করলেও এখন সেটাও বন্ধ রয়েছে। তবে রাগে যে সে ফুঁসছে, তার গড়গড় আওয়াজ থেকেই বোঝা যাচ্ছিল। চক্রাকারে ঘোড়া তার তখনও থামেনি। এই ধরনের শিকারী খুব ধূর্ত হয়। সে সম্ভবত আন্দাজ করতে চাইছে এখানে একজনের বেশি লোক আছে কিনা। আরো 15 মিনিট কেটে গেল, কিন্তু তেমন কিছুই ঘটল না। সে কোনো আক্রমণ করল না, যাওয়ার চেষ্টাও করল না। পরস্পরকে ভয় দেখানোর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বাঘটাই জয়ী হলো। আমি ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইলাম। উদ্দেশ্য বাঘটাকে আক্রমণের সুযোগ দেওয়া, তাহলেই সে বাইরে বেরিয়ে আসবে। তিমায়াকে চুপচাপ বসে থাকতে বলে আমি দূরের ছাউনিটার দিকে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমার ধারণা বাঘটা আমাকে অনুসরণ করবে, নয়তো আলো হাতে মানুষটাকে ফিরে যেতে দেখে মৃতদেহটার কাছে আবার গিয়ে বাকি অংশ খেয়ে নেবে। যদি সেটাই ঘটে, তাহলে তিমায়া সহজেই গুলি করার সুযোগ পাবে। এইটুকু বিপদ আমার মাথায় নিতেই হবে। কিন্তু আমার বন্ধুটি শুরুতেই আপত্তি করল। সে নিচু স্বরে বলল,
খবরদার এই বোকামিটা করো না। আমি তার কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করলাম। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। পরিকল্পনা অনুযায়ী কাঠের শীত ছাউনির দিকে হাঁটতে শুরু করলাম। নিঃশব্দে নয়, বরং শব্দ করেই হাঁটতে লাগলাম। সঙ্গে সঙ্গে বাঘটা গর্জন করে উঠল। তারপরেই সে আমার দিকে তেড়ে এলো। বাঘটা যাতে ভয় না পায় সেজন্য টর্চটাও নিভিয়ে দিলাম। কিন্তু সর্বনাশ, ব্যাপারটা উল্টোই ঘটল। প্রায় 25 গজ এগিয়ে যেতেই মানুষ খেকোটা আক্রমণ করার সাহস পেল। আমারও ভাগ্য ভালো ছিল, কারণ সে গর্জন করে এগিয়ে আসছিল। যদি নিঃশব্দে এগিয়ে আসতো তাহলে আমি কোনোভাবেই টের পেতাম না। বাঘটা আক্রমণ করতে উদ্যত হতেই সেই পরিচিত শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চটা জ্বালালাম। রাইফেলটা নিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ালাম। টর্চের আলোতে আমার দিকে অগ্রসরমান হিংস্র মানুষ খেকোর আক্রোশপূর্ণ চোখ দুটো জল জল করে উঠল। ঠিক এমন সময় ঘটে গেল একটি অস্বাভাবিক ঘটনা। হঠাৎ এক ঝলক আলো এসে আছড়ে পড়ল অন্ধকারে। মনে হলো যেন নজরের আড়ালে চলে গেল কিনারার উঁচু আলো। আলোটা সরাসরি আমার মুখে পড়তেই এই অস্বস্তিকর অবস্থা হলো। আলো থেকে বাঁচার জন্য হাত দিয়ে চোখ ঢেকে আমি লাফিয়ে খানিকটা পিছিয়ে গেলাম। পর মুহূর্তেই কালির মতো ঘন অন্ধকারে সব ডুবে গেল। আমি টর্চ নিভিয়ে দিতেই তিমায়াও টর্চের আলো আমার মুখের উপর থেকে সরিয়ে নিল। এইবার টর্চের আলো গিয়ে পড়ল বাঘটার উপর। আমি দেখলাম বাঘটা আমার চারিপাশে ঘুরে মাটিতে বিচিত্র কায়দায় বসে আছে। সামনের পা দুটো ছড়ানো, মাথাটা মাটিতে, আর দেহের পশ্চাৎ ভাগটা অদ্ভুতভাবে উঁচু। মনে হলো যেন বাঘটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে, তাই লেজটা শক্ত করে উপরে উঠে আছে। এমন সময় গুলির বিকট শব্দ শুনতে পেলাম। বুঝলাম তিমায়াই প্রথম গুলিটা ছুঁড়েছে। গুলিটা মানুষ খেকো বাঘটার দেহের এক পাশে লেগে তাকে সরিয়ে দিল, যেন কোনো অদৃশ্য শক্তি ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। ঠিক সেই মুহূর্তে আমি বাঘটার সান্নিধ্যেই ছিলাম। তখন আমি তার সবচেয়ে কাছের শত্রু। সে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার তীব্র টর্চের আলোয় তার দৃষ্টি ঢেকে যাচ্ছে। আমি আর দেরি না করে বাঘটার খোলা মুখে গুলি চালালাম। সে ভীষণ হুঙ্কার তুলে আমার পাশে ঝাঁপিয়ে পড়তেই আমি এক লাফে পিছিয়ে গেলাম এবং আবার গুলি করলাম, গিয়ে লাগলো একেবারে মাথায়। এমন সময় তিমায়া আবার গুলি ছুড়ল। তার গুলিটা বাঘের গায়ে না লেগে আমার পায়ের কাছ দিয়ে মাটিতে বিঁধে এক রাশ ধুলো উড়িয়ে চারপাশ ঢেকে দিল। বাঘটা তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বুঝলাম আমাদের কাজ শেষ। মানুষ খেকো বাঘটাকে মারার কৃতিত্ব যদি দিতেই হয় তাহলে তা পুরোপুরি তিমায়ার, কারণ তার প্রথম গুলিটাই বাঘটাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছিল। আমার প্রথম গুলিটা বাঘটার মাথায় এমনভাবে লেগেছিল যে সে শক্তি হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় গুলিটাও মাথায় লেগেছিল, তবে আমার বন্ধুর দ্বিতীয় গুলিটা ছিল পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট। বাঘটাকে মারতে পেরে তিমায়া আত্মহারা হয়ে গেল। পরাজিত ও অবশ বাঘটার চারিপাশে নেচে নেচে উচ্ছ্বসিতভাবে বলতে লাগলো, যাই বলো, এরকম অভূতপূর্ব অবস্থায় এর আগে কেউ কোনোদিন মানুষ খেকো বাঘ মেরেছে বলে তো আমার জানা নেই। যদিও আমি তিমায়ার মতো এতটা উৎফুল্ল হইনি, তবে তিমায়ার কথায় সায় দিলাম। আমাকে আবার যদি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাতে আপত্তি করব না। তবে আমি যেই জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটায় নয়, তিমায়া যে জায়গায় বসেছিল সেই জায়গাটি পেলেই আমি রাজি ও আনন্দিত হব। কেমন লাগলো আজকের গল্প?
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এসো গল্প করিকে। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।